রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যখন গেল, উঠে দেখি যে আমার হাজব্যান্ড আমার পাশে নেই। আমি তো অবাক হয়ে গেছি, কারণ ওই রাতে এত বেশি বৃষ্টি হইতেছিল। বৃষ্টি বলতে ঝড় বাতাস হইতেছিল, মানে মেঘ ডাকতেছিল, বিদ্যুৎ চমকাইতেছিল, সেগুলো আমরা ঘরের মধ্যে থেকে শুনতেছিলাম। মেঘের গর্জনে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছিলো। আমাকে ওই ঘুমের মাঝখানে আমার মেয়েটা যেহেতু অনেক ছোটো, আয়েসে জড়ায় ধরতেছিল আমাকে। উঠে তারপরে দেখি যে আমার হাজব্যান্ড পাশে নেই। আমি বুঝতেই পারছিলাম আমার হাজব্যান্ড কোথায় গেছে। পরে আমি অনেকক্ষণ জাগাছিলাম যে সে কখন আসে। নিম্ন 1 ঘন্টা পর দেখি যে সে বাসার মধ্যে ঢুকলো। আর আপনারা অন্য কিছু ভাইবেন না, আমার হাজব্যান্ড কিন্তু তার অনেক বেশি মাছ মারার নেশা। সে হচ্ছে রাতের বেলা মাছ ধরতে গেছিলো, যেহেতু আমি জায়গা থাকলে তাকে মাছ ধরতে যাইতে দেবো না, এই জন্য মনে করেন যে ও উঠে দেখি যে মাছ ধরতে গেছিলো। আমি বুঝতেই পারছিলাম, কারণ সে আসে প্রথমেই দেখতেছিল যে আমি ঘুমের থেকে জায়গা পাইছি কিনা। আগে লাইট দিয়ে দেখতেছিল, মানে আমি ঘুমের ভান করে শুয়ে রয়েছিলাম। এরপরে যখন ওর বন্ধুরা চলে গেল, ওর বন্ধুরা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, ওই জন্য আমি কিছু বলছিলাম না। যখন ওর বন্ধুরা চলে গেল, তখন মনে করেন যে আমি বললাম যে আপনি কোথায় গেছিলেন। সে আমাকে বলতেছিল যে আমি কোয়েল পাখির ওখানে গেছিলাম, কোয়েল পাখির মানে পর্দা নামাই দিতে গেছিলাম, বৃষ্টি আসবে এই জন্য পর্দা নামাই দিতে গেছিলাম, এই যে 5 মিনিট হলো গেছি। অথচ আমি তো 1 ঘন্টা ধরে জাগাইছিলাম তাকে, তো আমি কিছু বুঝতে দেইনি। এরপরে আমি হচ্ছে শুধু একটা কথাই বলছিলাম যে এখন কিছু বলবো না, সকাল হোক তারপরে বলবো নি, এই কথাই শুধু বলছিলাম। এরপরে সে তো বুঝতেই পারছে, কারণ সে হচ্ছে লুঙ্গি টুঙ্গি একবারে কাদা দিয়ে মাখায় ফেলছিল। ওগুলা আমি সকালবেলা উঠেই কাপড় চোপড় ভিজাইছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে কালকে রাতে যে ঝড় হয়েছিল, ওগুলো আম পড়ে আসছিলো উঠানের মধ্যে, উঠানের অবস্থা একবারে খারাপ ছিল। ওগুলো সব পরিষ্কার করে দুপুরের জন্য রান্নার বসাইতে চলে আসলাম। আজকে রান্না হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম। আর আমাদের এখানে সিরাজগঞ্জের মানুষ কিন্তু, সিরাজগঞ্জের মানুষ বলতে পারবো না, কিন্তু আমাদের এই শ্বশুরবাড়িতে কখনোই তারা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খায়নি এভাবে, মানে আলু ঘাটির সাথে মাছ রান্না করে খায়নি। আর আমাদের বগুড়াতে কিন্তু ডিম দিয়ে বলেন, আলু দিয়ে বলেন, তারপরে মাংস দিয়ে বলেন, সব কিছু দিয়ে কিন্তু হচ্ছে আলু ঘাটি খাওয়া যায়। আমরা খাই, আমাদের অনেক বেশি ভালো লাগে। আমি অনেক দিন থেকে হচ্ছে মাছ দিয়ে আলু ঘাটি মানে খাইনি। এখানে এসে যেহেতু এখানে এসে সব কিছু খাইতে পারি না, এই জন্য মনে করেন যে আজকে একটু, যেহেতু আমার শাশুড়ি নেই আজকে, তাই মাছ দিয়ে আলু ঘাটি করলাম। এরপরে আমার মেয়েটা, সে হচ্ছে, আমি কাজ করতেছিলাম যেহেতু আমার শাশুড়ি বাসায় নেই, আমি আর আমার মেয়েই শুধু। সে হচ্ছে কাজ করতেছিল, আমার কাজ আগে দিচ্ছিল। ঘরের মধ্যে যেগুলো আমি কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম, ওগুলো একটা একটা করে সব এই ঘর থেকে এই পারে পার করতেছিল। আমাকে দেখে সে মাথা লাড়াইতেছিল, কী হয়েছে কী হয়েছে এরকম, মানে মাথা লাড়াইতেছিল। আমি বলতেছিলাম যে কী করতেছো কী করতেছো। সে আমাকে দেখে লুকাই গেছিলো। দেখেন, সে মনে করছে আমি টের পাইনি। সে দৌড় মারে হচ্ছে ওই ঘরে গিয়ে কাপড়গুলো রেখে, দেখেন আবার আসছে যে অন্য কাপড় নিয়ে যাবে। এরপরে যেহেতু আমি গেটে দাঁড়িয়ে আছে, আমাকে হচ্ছে কেমন জানি কেমন করতেছিল, আমার হাসি পাইতেছিল মাঝে মাঝে। এখন সে এই যে দেখেন এই গেটের এই পাশে দাঁড়াবে, একটু পরে সে আবার ঘরের মধ্যে যাবে, যে আবার কাপড় নিয়ে আসবে, নিয়ে আসে অন্য ঘরে জড়ো করতেছে। এভাবেই কিন্তু আমার মেয়েটা কাপড় চোপড় একবারে অগোছালো করে ফেলে। আমাদের ঘরের যতগুলো কাপড় আছে তার র্যাকের, সে হচ্ছে অগোছালো করে ফেলে। আর আমার অগোছালো জিনিস দেখতে একদম বিরক্ত লাগে, মাঝে মাঝে বকা দিয়ে। এই যে দেখেন আবার এই কাপড় নিয়ে আসতেছে, মানে আমাকে দেখে এখন দাঁড়ায় যাবে। এই যে দেখেন আমাকে দেখে এখন হাসতেছে, মন ভোলানোর চেষ্টা করতেছে। এরপরে সে আবার দৌড়ে ঘরের মধ্যে যাইতেছে। এরকমভাবে মনে করেন যে কাপড় চোপড়গুলো সে এলোমেলো করে, এই যে দেখেন বসে আছে, আমাকে এখানে ধমকাইতেছিল। আমি আঙ্গুল দিয়ে করতেছিলাম আর আমাকে ধমকাইতেছিল এই জায়গায়। যাই হোক, আজকে যেহেতু বাটা মাছ দিয়ে আলু ঘাটি করবো, এই বাটা মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমাদের ওখানে যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় আলু ঘাটি। আর আমি আজকে যেহেতু বাটা মাছই বাসায় ছিল, তাই ভাবলাম যে বাটা মাছ দিয়ে আলু ঘাটি করি। আমার হাজব্যান্ড কাটালা মাছ বেশি একটা খাইতে চায় না, আজকে যদি বলি সে খাবে, কারণ যেহেতু শাশুড়ি নেই কয়েক রকমের রান্না তো করতে পারবো না। তারপরেও রান্না করতে করতে 2-3 রকমের পদ হয়েই যায়, কারণ আমার শ্বশুর তো সব তরকারি খাইতে পারে না, সে একটা খায়, আমার হাজব্যান্ড একটা খায়, আমি একটা খাই। এভাবে মনে করেন যে খেতে খেতে 3-4টা তরকারি রান্না করা লাগে একটু একটু করে। এগুলো কিন্তু একদমই বিরক্তকর লাগে আমার মাঝে মাঝে, যেহেতু এখন শাশুড়ি নেই, আমার বাবুকে নিয়ে এগুলো কাজ করা লাগে। এদিকে বাবু জ্বালাতন করে, কান্নাকাটি করে না, কিন্তু হচ্ছে ওইভাবে শুধু দুষ্টামি করে। আর এদিকে আমি মাছগুলো ভেজে রেখে দিছি, এখন হচ্ছে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা আজকে আমি ভালোই ভাঙ্গিছি, কারণ ভাঙলে দেখা গেছে এরকম আলু ভেঙে তরকারি অনেক দিন থেকে রান্না করি না আমি। তাছাড়া আলু হচ্ছে একটু আস্তে আস্তে দিয়ে তরকারি রান্না করা হয় ডিম দিয়ে। আজকে একটু আলু ভালোই গালিয়ে ফেলছি, যাতে হচ্ছে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে।
যাই হোক, এরপরে আমার শ্বশুরের জন্য পাটের শাক ভাজি করব। এখানে আমি অনেকগুলো পাটের শাক নিছি, মানে ফ্রিজে ছিল তো, তাই ভাবলাম যে একবারে ভাজি করে রেখে দিই, আমরা খাবো না। আমার শ্বশুর যদি এই পাটের শাকগুলো এতগুলো ভাজি করা দেখে, বিশ্বাস করেন বলবে কি এই জন্যই তরকারি মজা হয় না। মানে বেশি করে রান্না করা দেখলেই বলবো যে তরকারি মজা হয় না। বেশি করে তো রান্না করি না, আমাদের যতটুকু দরকার অতটুকুই তো আমরা করি, তবুও বলবো যে এতগুলো তরকারি রান্না করো এই জন্য তো তরকারি মজা হয় না, এরকমভাবে কথা শোনায়। এরপর পাটের শাক আমি ধুয়ে একবারে ভালো করে করে নিছি, সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এখানে বেশি করে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছি, কারণ আমার শ্বশুর অনেক ঝাল পছন্দ করে। যদি এই শাকে তো ঝাল না হয় সে কিন্তু খাইতে চাবে না, সে এরকম ধরনের মানুষ। আর এই শাক একদমই ঝরঝরা করা লাগবে, ঝরঝরা করে মনে করেন যে তারপরে তাকে দেওয়া লাগবে। যদি একটু নরম নরম থাকে না এই শাক, তাহলে কিন্তু এই শাক সে খাবে না। মানে আমার শ্বশুরের রান্নাটা অনেক দেখে শুনে করা লাগে, মানে মাঝে মাঝে বিরক্ত লাগে। আবার মাঝে মাঝে মনে হয় যে আমার শাশুড়ি 20 বছর মানে 40 বছর ধরে করে আসলো, তারপরেও সে এখনও কথা শোনে, তাহলে আমি তো মাত্র 3-4 বছরের জন্য সে কথা তো শোনাই লাগবে, যতই ভালো হোক না কেন। আমার হাজব্যান্ড কখনো আমার রান্না খারাপ বলে না, আমার হাজব্যান্ড সবসময় আমার রান্নার প্রশংসা করে। সে আমার রান্না অনেক বেশি খাইতে ভালোবাসে, আমি ভালো করে রান্না করি। কিন্তু আমার আমার শাশুড়ির রান্নাও অতটা পছন্দ না, আমার রান্নাও অতটা পছন্দ ঠিক আছে, কিন্তু ওই যে ঝাল লবণ এগুলো করা খায়, এই জন্য মনে করেন যে মাঝে মাঝে বিরক্ত করে। এই যে এখন আমি যেহেতু কালকে রোজা থাকবো, তাই রাতের বেলা দুধ ভাত খেয়ে নিলাম। এখানে আমি দুধ ভাতটাই রাখছিলাম, বেশি তরকারি দিয়ে রাখিনি, ভাবলাম যে এই দুধ ভাত খেয়ে রোজা থাকবো। কাজা রোজাগুলো ছিল, ভাবলাম যে ওই রোজাগুলো করে ফেলি। আর এখানে বাবা মেয়ে দুইজনই ঘুম পাড়তেছে, মানে রাতের বেলা যেহেতু এখন 3টা বাজে, তারা ঘুম পাড়তেছে। আমার হাজব্যান্ড সব সময় কোলবালিশ নিয়ে ঘুম পাড়ে। তার মেয়েটা, আমি চলে আসছি যেহেতু উঠে চলে আসছি, মেয়েটা তার বাবার সাথেই একই মানে আমার বালিশে এসে ঘুম পাড়তেছিল। যাই হোক, তাদেরকে একটু দেখাইলাম। এরপরে পরের দিন সকালবেলা, এখন বাজে সকাল মানে 11:30টার দিকে, আমার শ্বশুর বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসে। বলেন তো আমার বাবুকে নিয়ে মাত্র এই একটার মধ্যে এই রান্নাগুলো কমপ্লিট করা কি আমার সম্ভব? কারণ আমার শ্বশুর একটার দিকে যাবে দোকানে, সেই একটার দিকেই নিয়ে আসছে এই মাছগুলো আর সবজিগুলা, এগুলো রান্না করা লাগবে। মাছ কাটতে, একে তো ছোটো মাছ, এগুলো কাটতে তো অনেক বেশি দেরি হয়ে যাবে। আর সাথে লতি নিয়ে আসছে, লতি দিয়ে চিংড়ি মাছ বেলে মাছ দেখাবে। তাহলে বলেন তো সকাল সকাল যদি যাইতো, তাহলে কিন্তু আমার অনেক আগে রান্নাবান্না হয়ে যেত। এই যে দেখেন আমি এখন কেটে ফেলছি, এখন বাজে 12:30 বেজে গেছে। এখন আমি লতি কাটবো কখন আর এই রান্না করব কখন বলেন তো? আমার শ্বশুর সব সময় এই বাজারে যেতে লেট করে, সব সময় দেরি করে বাজারে যায়, আগে আগে কখনোই যায় না। এরপরে দেখি যে আকাশ একবারে মেঘলা হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে, একবারে কালো কুচকুচে হয়ে গেছে আকাশ। এরপরে আমার শ্বশুর কোনো মতো শুধু আলু ভর্তা ছিল সকালবেলা, ওইটা খেয়ে দোকানে চলে গেছে, কারণ আমার তো রান্নাই হয়নি। এই লতি কাটতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ এই লতিগুলো কিন্তু দেশি লতি, আর এই দেশি লতি কাটতে অনেক দেরি হয়ে যায়। আর এই লতিগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে মোটা লতির থেকে। আমি আগে বুঝতাম না কোনটা দেশি কোনটা হাইব্রিড, এগুলো কিছুই বুঝতাম না। ও যখন আমি লতি কাটতেছিলাম, একটা ভাবি এসে আমাকে একটু সাহায্য করছে, তাছাড়া কিন্তু আরও দেরি হয়ে যেত। এখন এই যে রান্না তুলে দিতেছি 1:30টার দিকে, আমার শ্বশুর খেয়ে দিয়ে চলে গেছে, এখন বাজে 1:30। যেহেতু তার ঝাল ঝাল করে খাবে, এই জন্য মনে করে যে কাঁচামরিচ বেশি করে দেওয়া হয়েছে, শুকনা মরিচ, তারপরে সব কিছু লবণ টবণ সব কিছু চড়া করে দিই। কারণ আমার শ্বশুরের খাওয়া কিন্তু অন্যরকম, সে যদি তরকারি ভালো না হয় সে কিন্তু খাবে না, মানে কথা শোনাবে অনেক। এই জন্য মনে করেন যে তার রান্নাটা বুঝে শুনে করা লাগে। এখানে এই লতিগুলো আমাকে মানে বলছিল যে আমাকে একটু রান্না করে দাও, আর তুমি আলাদা করে রান্না করে খাও। কারণ সে এতগুলো তরকারি দেখলে একবারে মনে করে মাথা নষ্ট হয়ে যাবে তার। বলেন তো এই মানে একই তরকারি 2 জায়গায় করা সম্ভব? এই জন্য মনে করেন যে সব কিছু ঝাল লবণ একবার চড়া করে দিয়ে একই জায়গায় রান্না করে পরে অর্ধেকটা আমি তুলে ফেলছিলাম, কারণ যদি এতগুলো তরকারি দেখে তাহলে তো আমার শ্বশুর আমাকে অনেক বকা দেবে। এই জন্য মনে করেন যে তুলে ফেলছিলাম আলাদা করে। আমি আমার শ্বশুরকে এমনি বলছিলাম যে আমি আলাদা করে রান্না করছি, আর আপনার জন্য আলাদা করে রান্না করে দিছি। এরকম টেকনিক কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এগুলো করাও ঠিক না, কারণ সে মানে তার একটা আছে না, মানে বলতে পারতেছে না। যাই হোক, রান্না বান্না লতির তরকারি রান্না এক চুলায় বসে দিছে, আর এক চুলায় আমার হাজব্যান্ডের জন্য আমি কোয়েল পাখির মাংস রান্না করতেছি। আজকে বেশি করে কোয়েল পাখির মাংস রান্না করার কারণ আমি তাকে বলছিলাম যে আমি বাবুক নিয়ে এত রান্না করতে পারবো না, আপনি যেহেতু কোয়েল পাখির মাংস আপনি খান, তাহলে আমি একবার 2 বারে রান্না করে দেবো, একবার আজকেও খাবেন কালকেও খাবেন। সে বলছে আচ্ছা ঠিক আছে খাবো, কিন্তু এই কোয়েল পাখির সাথে আরেকটা তরকারি রান্না
করে দেওয়া লাগবে, মানে 2 তরকারি ছাড়া তাদের হয়ই না। এই যে দেখেন আমার লতির তরকারি হয়ে গেছে, এখানে আমি একবারে রস নিচে হালকা একটু রস রাখছিলাম লতির তরকারি রেখে, এখন হচ্ছে এই কোয়েল পাখিগুলো মাংসগুলো ভালো করে ভুনা করে নিচ্ছি। কোয়েল পাখির মাংসগুলো খেতে কিন্তু মুরগির মাংসের মতো লাগে, যেহেতু আমার এগুলো কেটে কেটে একবারে অভ্যস্ত হয়ে গেছে, আমার ঘৃণাও ধরে গেছে, আমি এখন কোয়েল পাখির মাংস আর খাইতে পারি না। প্রথমেই খাইছিলাম তখন অনেক বেশি মজা লাগছিলো, এখন যেহেতু নিজেই সব কিছু করি কোয়েল পাখির, এর জন্য মনে করেন যে আর খাইতে ইচ্ছা করে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।